জনাব ডক্টর এম শাহিদুজ্জামানের কাছে একটু জানতে স্যার, আপনি তো এটা শুনলেনি, আপনার কাছে কি মনে হয় জামায়াত আর বিএনপির সম্পর্ক আগে যেরকম ছিল এখন সেরকমই আছে? আমাদের বিবেচনায় যে সম্পর্কটা যে অবনতি ঘটলো, জামায়াত আর বিএনপি যে পরস্পর মুখোমুখি একটা অবস্থানে দাঁড়ালো, এর জন্য আসলে মানে কি ঘটনা বা কোন বিষয়টা দায়ী বলে আপনি মনে করেন, বা এর পিছনে কি রয়েছে? প্রফেসর এম শাহিদুজ্জামান। ধন্যবাদ খালেদ। তোমার প্রশ্নটা প্রথমে যে জিজ্ঞেস করেছিলে, ইটস এ ভেরি পাওয়ারফুল কোশ্চেন, অত্যন্ত শক্তিশালী একটা প্রশ্ন, এবং আমি এর উত্তর দিতে গেলে একটা প্রোফাউন্ড ডিসএগ্রিমেন্টে চলে যাচ্ছে আমার বন্ধু অ্যাডভোকেট সাহেবের সাথে, আজম সাহেবের সাথে। কেননা আমাকে দেখতে হচ্ছে সেই ঘুরে চলে যেতে হচ্ছে 1979-80-তে। আমরা তখন তিনজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রিফ করতাম ইরান ইরাক ওয়ার নিয়ে। সন্ধ্যার সময় অন্তত সপ্তাহে 3 দিন রাত্রি 9টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত আমি আমাদের বিসে তৎকালীন চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার মোমেন, উনি এখনো জীবিত, এবং আমাদের সাথে আরো দুজন ছিলেন, ডক্টর CM শামীম ক্যালিফোর্নিয়াতে অধ্যাপনা করছেন, এবং ডক্টর শওকত হাসান যিনি অটোয়াতে সেটেল করেছেন। আমি আপনাকে বলি, প্রেসিডেন্ট জিয়াকে যখন আমরা ব্রিফ করতাম প্রায় কিন্তু তিনি আমাদেরকে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন। তাকে তার নিকটস্থ সিনিয়র কোনো পলিটিশিয়ান যদি জিজ্ঞেস করতেন যে স্যার আপনি জামাতের সাথে কেন সংযুক্ত করছেন বিএনপিকে, জামাত কেন, প্রেসিডেন্ট জিয়া আমার এখনো মনে পড়ে স্পষ্টই কিছুটা রাগত স্বরে বলতেন, ওরা তাহলে কোথায় যাবে, ওদেরকে কি আপনি মানে বিশ্বাসঘাতক ভেবে সারাক্ষণ কতদিন তাদেরকে দূরে ঠেলে রাখবেন? তাদের কি রাজনীতির অধিকার নেই? আমার কি দায়িত্ব নেই তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার? দেখেন, এটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। প্রেসিডেন্ট জিয়া যে আবেগপ্রবণ ভাবে জামাতের প্রসঙ্গটা টেনেছে এবং বিএনপি এবং তার নিজের রাজনীতির সাথে সংযুক্ত করতে চেয়েছে, এটা কিন্তু আবেগপ্রবণ ছিল না, এটা অত্যন্ত ক্যালকুলেটেড ছিল। কেননা ওই সময়টায় তিনি তার যে উত্থান ঘটেছিল, যে কঠিন বছরগুলো 77, 78, 79, তখন তিনি খড়কুটোর মতো প্রায় রাজনৈতিক অ্যালাই খুঁজছিলেন। আওয়ামী লীগ তাকে বারবার তাকে কোণঠাসা করেছে, তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতে ইসলামী। এবং জামাতে ইসলামীর নেতৃত্বকে প্রেসিডেন্ট জিয়া দেখলেন যে তার রাজনীতির সাথে সংযুক্ত করতে পারলে তার সংখ্যাগত দিক থেকে রাজনীতিতে প্রবেশ করার উৎকর্ষটা ঘটবে। এবং এজন্যই আমি বলছি যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন, জামাতে ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল। আমি আবার বলছি, আজম সাহেব আপনি কিছু মনে করবেন না, ব্যক্তিগত কিছু না, কিন্তু আপনার সাথে আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি যে জামাতকে যেভাবে প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল, কেননা ওই সময় প্রেসিডেন্ট জিয়া কিন্তু অনেক সময় কাটাতেন বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে। আমার যারা সমসাময়িক তখনকার, তাদের মধ্যে চিরং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আব্দুল করিম সাহেব, আরো অন্যান্য ছিলেন যারা বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন। প্রেসিডেন্ট জিয়া কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ, মুসলমানদের ইতিহাস নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এবং সেই অর্থে আমি বলবো যে জামাতে ইসলামীকে প্রেসিডেন্ট জিয়া, আমার এটা অত্যুক্তি হবে না বলতে যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমান্ত এবং এই যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 47-এর সীমান্তকেই বজায় রেখেছি, এটাকে কিন্তু প্রেসিডেন্ট জিয়া দেখতেন যে আমাদের দেশের যে স্বতন্ত্র যে আইডেন্টিটি, অর্থাৎ এই যে সেই অষ্টম নবম 12th সেঞ্চুরি থেকে যে সুলতানেট অফ বেঙ্গল ইভলভ করেছে, একদিন প্রেসিডেন্ট জিয়া কিন্তু এই কথাও বলেছিলেন যে আমাদের পলিটিক্যাল রুটস হচ্ছে এই ইখতিয়ার বিন বখতিয়ার খিলজির সময় থেকে, সুলতানেট অফ বেঙ্গল। এই বিষয়টা তার নিজস্ব ছিল না, তাকে নিশ্চয়ই এইভাবে ব্রিফ করে করা হয়েছিল, এবং এটা তিনি মেনে নিতেন। সেই অর্থে কিন্তু আমি একটু স্যার মাঝখানে একটু থামাই। প্রফেসর শাহিদুজ্জামান আমাদের সাথে জনাব আহমেদ আজম খান আবার ফিরে এসছেন। তো আপনি বলছিলেন যে মানে জামায়াতকে রাজনীতিতে
জীবন দেয়াতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই জায়গা থেকে যদি স্যার এরপরে 91-96-তে যে আর্গুমেন্ট করলেন আহমেদ আজম খান ভাই, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। এখন তিনি শুনছেন এখন আমাদের তিনি স্যার। ও আচ্ছা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এভাবে যে মৃত্যুবরণ করবেন সেটা তো কেউ ভাবেনি, কারণ ওই সময়টায় তার পূর্ণাঙ্গ প্রচেষ্টা ছিল ইসলামী বিশ্বের সাথে একটা বিশেষ সংযোগ স্থাপন করা। আমরা তাকে যখন ব্রিফ করতাম সপ্তাহে 3 দিন প্রায় এই বঙ্গভবনে বসে, এবং সেখানে তিনি বারবার ইরান ইরাক যুদ্ধের খুঁটিনাটি জানতে চেষ্টা করতেন, কেননা তিনি তার সদস্য ছিলেন। মাঝে মাঝে হঠাৎ প্রেসিডেন্ট জিয়াউল হকও পাকিস্তান থেকে তাকে টেলিফোন করতেন এবং আমাদেরকে তার সামরিক সচিব পাশের ঘরে চলে যেতে বলতেন। তিনি 20 মিনিট আধ ঘন্টা প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে আলাপ করতেন কিভাবে ইরান ইরাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন, কেননা তিনি নিজেকে ভাবতেন ইসলামী বিশ্বে তার একটা স্বতন্ত্র অবস্থান তিনি গড়ে তুলবেন। এটা এত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানে সেদিক থেকে চিন্তা করলে যে ডোমেস্টিক পলিটিক্সে জামাত ও ইসলামী দলগুলো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করত। এবং আমি বললে এটা অত্যুক্তি হবে না যে বিএনপি যে জিয়াউর রহমান যে ফাউন্ডেশন করেছিলেন তার মূল শক্তি ছিল ইসলামিক ফোর্সেস, ইসলামিক রাজনীতি। কিন্তু স্যার এখানে তো একটা কথা, আমরা এটা যদি মেনেও নেই, কিন্তু ইসলামিক রাজনীতি বা ইসলামিক শক্তি আপনি ইরাক ইরান বা যদি প্যালেস্টাইনের ক্ষেত্রেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি অবস্থান দেখেন, তাহলে এটা একদম স্পষ্ট, এটাতে আর কোনো মানে ডাউট রাখারই কোনো জায়গা নাই। কিন্তু ঘটনা হইতেছে যে তার মানে তো এইটা না যে জামায়াতে ইসলামীর আদর্শ বিএনপি ধারণ করে। জামায়াতে ইসলামীর আদর্শের সাথে তো বিএনপির অমিল থাকতেই পারে, বা এক ধরনের মানে শত্রু বন্ধু থাকতে পারে। আপনি যদি 91-96-2001-এর পার্সপেক্টিভ থেকে আপনি বলেন যে সত্যিই কি জামায়াত আর বিএনপি মিলেমিশে ছিল, নাকি জামায়াত আর বিএনপির মধ্যে একটা দূরত্ব সবসময় ছিল, যেমনটা দাবি করছেন জনাব আহমেদ আজম খান? আমার কাছে কিন্তু জিয়াউর রহমানের সময় সেই দূরত্ব চোখে পড়েনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন মতাদর্শগত ভাবে জিয়াউর রহমান আর জামাতের এই ধর্মীয় রাজনীতির প্রতি তার কোনো রকমের আগ্রহ ছিল না। তার আগ্রহটা আমি যতদূর বুঝতে পেরেছি, তিনি কিন্তু বিএনপির মতাদর্শকে তখনও মানে ওই সময়টায় ইনফ্যান্সিতে ছিল, কিভাবে গড়ে উঠবে তার জন্য তিনি প্রচুর গবেষকদের ডাকতেন যে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা কি হবে। এবং আপনি এটা ঠিকই বলেছেন, জামাতের যে মতাদর্শ, যেমন ধরেন এই যে শরিয়া আইনের বিধান করা, তারপর জামাতের যে মৌলিক ধারণাগুলো মওদুদি, এগুলোর প্রতি জিয়াউর রহমানের সামান্যতম আগ্রহ ছিল না। তার আগ্রহটা ছিল এই জন্য যে তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশের যে স্বতন্ত্র অবস্থান দাঁড় করাবেন, সেদিক থেকে জামাতই ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। কেননা আওয়ামী লীগকে ফাইট করতে হলে এবং ভারতের বিপক্ষে ইসলামী বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উপস্থাপন করতে, এবং তাছাড়া আপনি হয়তো যেটা আমি ইন্ডিকেট করলাম যে পাকিস্তানের সাথে কিন্তু জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে ফোনে কথা বলতেন। কাজেই রাজনৈতিক দিক থেকে জামাতকে তিনি ব্যবহার করতে চেয়েছেন।